নমস্কার, আমি ভাস্কর গাঙ্গুলি। স্বার্থপরতা, আত্মবিশ্লেষণ ও অপত্য স্নেহের পরিণতির গল্প আমাদের এই সপ্তাহের নিবেদন। গল্পটির রচনা আমার নিজের। আমার সঙ্গে পাঠে থাকছেন শ্রীমতী আকাশ সান্যাল। এই গল্পে ব্যবহৃত রবীন্দ্রসঙ্গীতটি গেয়েছেন শ্রীমতী অমৃতা গাঙ্গুলি, আর আবহে ব্যবহৃত সেতারটি বাজিয়েছেন শ্রী বাসব ব্যানার্জি। শুরু করছি আমাদের এই সপ্তাহের গল্প পাঠ, দুঃস্বপ্নের চরিত্ররা। অতীশবাবুর স্কুলে চাকরির পাট চুকেছে তা প্রায় 20 বছর। এই 80 বছর বয়সে এসেও দিব্যি সুস্থ আছেন। রোজ নিয়ম করে সকালে হাঁটতে যান। ফেরার সময় নিজের জন্য এক থলে বাজার করে ফেরেন। সংসারে কেউ নেই এখন। স্ত্রীর মৃত্যু হয়েছে প্রায় 25 বছর। ভালো করে তাকে আর মনেই পড়ে না। অবশ্য স্ত্রী ছিলেন তাঁর জীবনে একটা অভ্যাস মাত্র। দাম্পত্য প্রেম তার কাছে বৃন্দাবনী লীলা ছাড়া আর কিছুই নয়। কাজেই সেই লীলা থেকে শতহস্ত দূরে থেকে শুধুমাত্র স্বামীর স্বামিত্বটুকু গরিমার সাথে পালন করে গেছেন। ফলত 4টে ছেলে মেয়ে মানুষ করতে গিয়ে ওনার স্ত্রী মা হয়েই তাঁর জীবনটা কাটিয়ে গেছেন এবং একদিন কোনো অভিযোগ ছাড়াই সংসারের মায়া কাটিয়ে নিঃশব্দে বিদায় নিয়েছেন। তবে তাতে যে অতীশবাবুর খুব একটা অসুবিধে হয়েছে বা শোকে ভেঙে পড়েছেন সেরকম নয়, বরং কোথাও যেন একা থাকার পাকাপাকি ব্যবস্থায় বেশ খুশি হয়েছেন। নিজেকে বুঝিয়েছেন কর্তব্যে তাঁর কোনো গাফিলতি নেই। এবার দায়িত্ব মাতৃহীন সন্তানদের মানুষ করা। মেয়ের বিয়ে আগেই হয়ে গিয়েছিল। সে বাপ ভাইদের টানে একটু বেশি বাপের বাড়িতে এসে দেখাশোনা করত, কিন্তু সেটি আবার অতীশবাবুর প্রবল অপছন্দ। একদিন মেয়েকে পরিষ্কার বলেই দিলেন যে এত ঘন ঘন বাপের বাড়ি আসা তাঁর একদম পছন্দ নয়। এতে তার বাড়ির সিস্টেমটা খারাপ হয়ে যাচ্ছে, আর অত্যাধিক দিদির আদরে তাঁর ছেলেরা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। বিবাহিত মেয়ের জাগেযজ্ঞেই বাপের বাড়ি আসাটা শোভন। অতএব সেই যে একমাত্র কন্যা বাপের বাড়ি পাট তুলে দিল, আর এ মুখ হলো না। এখন আর সে ডাকলেও আসে না। অতীশবাবু মনে মনে মেয়েকে গাল দেন স্বার্থপর বলে। এত খরচা করে লেখাপড়া শেখালেন, বিয়ে দিলেন, কিন্তু সেই মেয়ে বাপকে ভুলে গেল। অবশ্য ছেলেগুলোর অবস্থাও ততই বছর। প্রথম দুটো লেখাপড়ায় মন্দ ছিল না, উপযুক্ত কাজকর্মই করে, প্রতিষ্ঠিত। তাদেরই এখন ছেলেপুলে নিয়ে ভরন্ত সংসার। তারাই যে বাপের খোঁজখবর একটু রাখে। আর তাঁর সবচেয়ে প্রিয় শেষের পুত্র সন্তানটি কাজকর্ম কিছু শুরু করার আগেই একটা চূড়ান্ত অশিক্ষিত পরিবারের কৌলিন্যহীন মেয়েকে বিয়ে করে ঘরে তুলল। ওনার দৃঢ় বিশ্বাস ছিল এই ছেলেটি সম্পূর্ণরূপে তাঁর আদর্শে বড় হবে, কিন্তু তার এখানে গর্হিত কর্মে তিনি একটি অদৃশ্য চপেটাঘাতে নিজেকে বোঝালেন যে ছেলের কোনো দোষ নেই। ওই মেয়েটির পরিবারই তাঁর ভালো মানুষ ছেলেটিকে খ্যাপলা জালে গেঁথে ফাঁসিয়েছে। অবশেষে বৌমাটি যেমনই অশিক্ষিত তেমনই নিম্ন রুচির, ততোধিক ধারালো তার মস্তিষ্ক ও রসনা। সে বাড়িতে পা দিয়েই ভাসুর, ননদ, যা সকলের সাথে এমন ব্যবহার করল যে তারা এদের সাথে সম্পর্কহীনতাতেই শান্তি, এটা বুঝে নিয়ে সে বাড়ির চৌকাঠ মারানো ভুলে গেল। সেই সময় ছেলেরা অতীশবাবুর থেকে এ অন্যায়ের বিরুদ্ধাচারণ আশা করলেও তিনি ধৃতরাষ্ট্র হয়েই থাকলেন। এবার বাকি থাকলেন অতীশবাবু। কিছুদিন পর তার মতো একগুঁয়ে সত্যনিষ্ঠ অসংবেদনশীল মানুষও বুঝলেন যে এর সাথে একসাথে বাস করা দুরূহ ব্যাপার। একদিন ছোট বৌমাটি বলেই দিল যে সে অতীশবাবুর আয়া নয়, কাজেই তার নিজের ব্যবস্থা নিজেকেই করতে হবে। অতঃপর একই বাড়িতে দুটো হেসের হলো। বাপ আর ছেলে
দুটো আলাদা থলে হাতে একই বাজারে বাজার করতে লাগলো। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই অতীশবাবুর এই ছেলেটির প্রতি প্রগাঢ় দুর্বলতার সাথে পরিচিত ছিল। তাই তারাও এই দাম্ভিক স্পষ্টবক্তা মানুষটি এহেন দুর্দশায় সামনে দুঃখ প্রকাশ করলেও আড়ালে দন্তরুচি কৌমুদী বিকশিত করতে দ্বিধা করল না। কিন্তু অতীশবাবুর ভাঙবে তবু মচকাবে না প্রকৃতি তাঁকে আরও জেদি করে তুলল। তিনি ঠিক করলেন নিজের সব কাজ নিজেই করবেন, কোনো লোকের সাহায্য নেবেন না। তাতে পয়সাও বাঁচবে, আবার নিজের সচল থাকাও হবে, সাথে উপরি পাওনা আশপাশের লোকজনের সহানুভূতি। এইভাবেই চলতে লাগলো তার নিঃসঙ্গতা যাপন। মানুষ যখন নিজেকেই বুঝতে পারে না, তখন সেই অপরিচিত আমিটিকে নানান মিথ্যের খোলসে ঢেকে নিজের প্রতিবিম্বের কপটতাকে সমর্থন করে চলে। যা হচ্ছে তাকে তার সুবিধা মতো ব্যাখ্যায় অনর্থক সত্যি বলে মেনে আত্মপ্রসাদ অনুভব করে সত্যিটাকে ভুল বোঝায়। কিন্তু সত্য তো তার কাজ নিঃশব্দে করে চলে। মানুষের চরিত্রের ব্যাখ্যা যেমনই হোক না কেন, অবচেতনে সে তার মনের ঘরে পাদুকাহীন হয়েই প্রবেশ করে। সেখানে সেই নগ্ন আমিটির সম্মুখীন হয়ে ভয়ে কেঁপে ওঠে। সেখানেই নিজেকে প্রশ্ন করে, কেন এমন হলো? অতীশবাবুর ক্ষেত্রেও সে ব্যতিক্রম হলো না। কিন্তু তার দম্ভ তাকে বোঝালো তিনি ভুল হতে পারেন না, তিনি সততই সঠিক। সারা জীবন যে সিদ্ধান্তই নিন না কেন, সেটা ভুল ব্যাখ্যার দায় তাঁর নয়, তিনি নির্ভুল। কিছুদিন হলো বড় ছেলের বাড়ি ঘুরে এসেছেন। ছানি অপারেশন করে চোখে এখন নতুন জীবনের দৃষ্টি। কিন্তু শুরু হয়েছে এক নতুন উপদ্রব। রোজ মধ্যরাত্রে কিছু মানুষ তাঁর স্বপ্নে আসছে। তারা যেন ইতিহাস ঠেলে উঠে এসে অতীশবাবুকে প্রশ্ন করছে, তাঁর কাজের জবাবদিহি চাইছে। আর অদ্ভুত ব্যাপার, এরা প্রত্যেকেই তাঁর ছোট ছেলেটির সাথে কোনো না কোনোভাবে সম্পর্কিত। এই তো যেমন কদিন আগে স্বপ্নে এলো তার স্কুলের এক ছাত্র, যাকে তিনি একবার পরীক্ষার হল থেকে বের করে দিয়েছিলেন। ছেলেটি তার ছোট ছেলের খাতা দেখে নকল করছিল। কিন্তু ছেলেটি স্বপ্ন প্রশ্ন করল, স্যার, আপনি নিজেও জানতেন খাতা দেখে আমি ঢুকছিলাম না, ঢুকছিল আপনার ছেলে। তাকে কেন বার করলেন না স্যার? আপনার ছেলে বলে আমার একটা বছর নষ্ট করে আপনার কি লাভ হলো? আপনার আদরের ছোট ছেলে তো এখন আপনাকে দেখেও না। ধর্ম করে উঠে বসেছিলেন, ঘামে সারা শরীর ভিজে গেছে। ঢকঢক করে এক বোতল জল খেয়েছিলেন। আর তারপর তারপর সারা রাত ঘুমোতেই পারলেন না। তারপর দিন এলো ছেলের প্রাইভেট টিউটর, যিনি মিথ্যে বলেছিলেন যে অতীশবাবুর ছেলে নাকি তাকে 2 মাসের মাইনে দেয়নি। কিন্তু ওনার দৃঢ় বিশ্বাস ছিল যে ছেলে এ কাজ করতেই পারে না। তাই তাকে মিথ্যেবাদী ঠক বলতেও ছাড়েননি। সেই ভদ্রলোক প্রশ্ন করলেন, কি মাস্টার মশাই, আমায় অপমান করে আপনার কি লাভ হয়েছিল? সত্যিটা তো নিজেও বুঝেছিলেন, তাহলে কেন নিজেকে চোখ ঠেলে আমায় ঠকবাজ প্রমাণ করতে চেয়েছিলেন? আপনার ছোট ছেলের তো এখন অনেক সাদা কালো কাজকর্ম, তো সেগুলো নিজে জানেন তো? আবারও সেই বিমিত্র রজনী, আবারও সেই নিজের সাথে তঞ্চকতা। সত্যিই কি তিনি ভুল ছিলেন? সত্যিই কি তার অপত্য স্নেহের অন্ধত্ব তাকে এইসব মানুষগুলোকে ভুল বুঝিয়েছিল? পরমুহূর্তে নিজেকে বোঝান, এটা হতেই পারে না, তিনি ভুল হতেই পারেন না। এভাবেই রাতের পর রাত, কখনো স্কুলের দপ্তরি, কখনো প্রতিবেশী, কখনো নিজের ছেলেমেয়েরা আনাগোনা করতে থাকে তার স্বপ্নের পর্দায়।
তাদের প্রশ্নের আঙুল তার দিকে তাক করা। সত্যিই কি এতগুলো মানুষের সাথে অন্যায় করেছিলেন তিনি, শুধুমাত্র তার কনিষ্ঠ পুত্রটির কলঙ্ক মোচনের জন্য? আর আজ আজ সেই সন্তান তার দিকে ফিরেও তাকায় না, কখনো জানতে চায় না তিনি ভালো আছেন কি না। নিজের প্রশ্নে নিজেই ক্লান্ত হন, কিন্তু আত্মপক্ষ সমর্থনের যুক্তিবিন্যাসে সমস্ত প্রশ্নকে খণ্ডন করে যেতে থাকেন। আত্মগরিমার বিপুল ব্যাপ্তি তার সমস্ত মনকে গ্রাস করে, তাকে বারবার বোঝায় তিনি ভুল নন, ভুল হতে পারেন না। এ কি সত্যি অপত্য স্নেহের মায়ায় তিনি অন্ধ, নাকি তার নিরপেক্ষ বিশ্লেষণে তার কনিষ্ঠ পুত্রটি নির্দোষ? সে প্রশ্ন তার মনের দেওয়ালে বারবার মাথা কুটে মরে। ঘুমের ওষুধের পরিমাণ বাড়িয়েও কিচ্ছু লাভ হচ্ছে না। রাতের পর রাত এই সীমাহীন সওয়াল জবাবে বিধ্বস্ত হতে হতে জীবনের কাঠগড়ায় কোথাও নিজেকে প্রশ্ন করছেন নিরন্তর, যদি সে ছেলে এতই সৎ হবে, তাহলে আজ কেন তার এই ব্যবহার? নিজে হাজারে হাজারে ছাত্র পড়িয়ে মানব চরিত্র সম্পর্কে গভীর জ্ঞান থাকা সত্ত্বেও কেন নিজেই বুঝতে পারছেন না কে ভুল? এবার কোথাও যেন দুর্বল হয়ে পড়ছেন, যুক্তির ভাঁজ যেন আর ঠিক করে পাঠ করে উঠতে পারছেন না। অঙ্কের জটিল প্রশ্ন সমাধানের পথ খুঁজে পাচ্ছে না। ঘুমহীন ঘুমের ওষুধের ঘোর লাগা বন্ধ চোখের ওপারে আজ একটা আবছা মহিলার মুখ ভেসে ওঠে। সে জিজ্ঞেস করে, তুমি পিতা নাকি পিতৃত্বের অভিনেতা? কোনোদিন কি 4 সন্তানের বাবা হতে পেরেছ তুমি? বেশি বয়সের না চাওয়া সন্তানের স্নেহে অন্ধ হয়ে বাকিদের দূরে সরিয়েছ, অথচ তাদের থেকে সুবিধেটা ঠিক নিয়ে চলো। তারা তোমার প্রতি কর্তব্য করে, তোমায় ভালোবাসে না, কারণ তুমিও তাদের প্রতি কর্তব্য করেছ, তাদের ভালোবাসনি কোনো দিনও। অতীশবাবু জড়িয়ে জড়িয়ে বলতে গেলেন, সব মিথ্যে, কর্তব্যই ভালোবাসা। নিজেই জানো সেটা নয়। ভালো তুমি একজনকেই বেসেছ, কিন্তু তার জন্য এত মানুষের প্রতি কৃত অন্যায়ের ফলে আজ সেও তোমার থেকে দূরে, কারণ তাকে তুমি ছোট থেকেই শিখিয়েছ যে সে কখনো অন্যায় করতেই পারে না। কেমন লাগছে মাস্টার মশাই এ আত্মগ্লানিতে জ্বলে পুড়ে মরতে? তোমার চরিত্রের গঠন তোমায় স্বীকার করতে দিচ্ছে না তুমি ভুল, কিন্তু নিজের সাথে ঠগবাজির কষ্ট তাকে অস্বীকার করবে কি করে? অতীশবাবু এবার চেষ্টা করেন চরিত্রটিকে চেনার। আবজা চেহারায় তার ভুলে যাওয়া সহধর্মিনীর আদল। অতীশবাবু হাত দুটো জোর করেন, জড়িত গলায় বলেন, আমায় তোমরা ক্ষমা করো, আমায় যন্ত্রণা থেকে মুক্তি দাও, মুক্ত করো আমায় সারা জীবনের করা অন্যায় থেকে। ক্ষমা করো, আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করো। পরের দিন যখন দরজা ভেঙে অতীশবাবুর দেহ উদ্ধার করা হলো, তখনও তার বুকের ওপর জোর করা হাত, মুখে এক অদ্ভুত গ্লানির ছায়া, যেন সারা পৃথিবীর কাছে নিরন্তর পাপের ক্ষমা ভিক্ষার যাচনায় ক্লান্ত
টুনটুন মধ্যস্থ এক পথিক মুক্তির অনন্ত অপেক্ষায়। পূর্ণ হলো আজি মম পূর্ণ হলো শুনো সবে জগত জনে হৃদয় বাসনা পূর্ণ হলো আজি মম পূর্ণ হলো কি হেরিনু শোভা নিখিল ভুবন নাথ কি হেরিনু শোভা নিখিল ভুবন নাথ চিত্ত মাঝে বসি স্থির আসনে হৃদয় বাসনা পূর্ণ হলো আজি মম পূর্ণ হলো হৃদয় বাসনা
সোনা পূর্ণ হলো। আমাদের সকলের তরফ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। গল্পটি কেমন লাগলো তা কমেন্টে জানার অপেক্ষা অবশ্যই রইল। খুব ভালো থাকবেন। আবার দেখা হবে আরেকটি নতুন গল্প নিয়ে। গল্প, কবিতা এবং এর গল্প পাঠের আসরে।